নবনিযুক্ত সিইসি নাসির উদ্দিন সহ ৫ কমিশনারের শপথ, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা। আবারও বিক্ষোভে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা, রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ, মানতে হবে আদালতের নির্দেশ, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্দরবান রুমার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানায় সেনা অভিযান, ৩ সন্ত্রাসী নিহত, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার শপথ নিয়েছেন। দুপুর ১:৩০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ৪ জন। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজই কমিশনাররা আগারগাঁও নির্বাচন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন। গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করা কাজী হাবিবুল আউয়াল কমিশনের স্থলাভিষিক্ত হচ্ছে নতুন এই কমিশন। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি কথা বলছি তার সাথে। সরওয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার তো শপথ নিয়েছেন, তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা বা তাদের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিনা আমাদের একটু বিস্তারিত জানাবেন। বেলা ১:৩০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য ৪ জন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমরা শপথ বাক্য পাঠ করার পর ওনারা আসলে একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে অপেক্ষা করছেন। আমরা নিচে দাঁড়িয়ে আছি তাদের প্রতিক্রিয়া জানার জন্য। এখনও তারা আসেননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে আসবেন। তো বের হয়ে আসলে আমরা তাদের প্রতিক্রিয়া জানতে পারবো। এছাড়া এখান থেকে যেও নির্বাচন কমিশনেও তারা আজকেই অফিস করবেন, তো সেখানে তারা যাবেন, সেখানেও হয়তো কথা বলতে পারেন। আমরা এখন অপেক্ষা করছি তারা কি বলেন। আপনি দেখছেন যে প্রস্তুতি আছে আমাদের তাদের সাথে কথা বলার। এখন দেখা যাক, যদি তারা আমাদেরকে কথা বলেন তখন। এখনও তারা নেমে আসেননি। আমার ধারণা কিছুক্ষণের মধ্যেই ওনারা বের হয়ে আসবেন, এবং বের হয়ে আসলে আমাদের এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আসলে গণমাধ্যমের সাথে কথা বলা ছাড়া ওনারা আসলে এখান থেকে যেতে পারবেন না। তো দেখা যাক কে বলেন, প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন নাকি অন্য নির্বাচন কমিশনাররা কথা বলেন, সেটা এখন অপেক্ষা করছি আমরা। বের হয়ে আসলেই আমরা আসলে তাদের সাথে কথা বলতে পারবো, তখন বুঝতে পারবো তারা আমাদেরকে কোনো প্রতিক্রিয়া জানাবেন, এখানে জানাবেন না নির্বাচন কমিশনে গিয়ে জানাবেন। ধন্যবাদ সারওয়ার, আমরাও অপেক্ষায় থাকলাম। আপনার সাথে পরবর্তীতে আবার সংযুক্ত হব প্রয়োজনে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, শপথ শেষে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার তো আজই দায়িত্ব পালন শুরু করবেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি ঠিকই বলেছেন, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজকে নতুন করে দেশের ১৪তম সিএসি এএমএম নাসির উদ্দিন সহ ৪ কমিশনার শপথ নিয়েছেন। শপথের পরপর তারা নির্বাচন কমিশনে আজ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। সেই কাজ শুরু করার আগে যে ধরনের শ্বাসসজ্জা, অর্থাৎ তারা আজকেই প্রধান নির্বাচন কমিশনার ৪ নেতৃত্ব কমিশনার আসবেন। আসার পরেই নির্বাচন কমিশনে তাদের যে রুম, সেই রুমে বসবেন, সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে কাজ শুরু করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে তাদের রুম একেবারে সাজসজ্জা করে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। গেল কয়েকদিন ধরে এই পরিষ্কার পরিচ্ছন্ন রং টং তুলি দিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার করা হয়েছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, এরই মধ্যেই শপথ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন সচিবালয়ে তারা আসবেন। এসে তারা কৌশল বিনিময় করবেন। তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এবং কিছুক্ষণ আগে বৈঠক হয়েছে, সেই নির্বাচন কমিশন সংস্কার যেই প্রধান বদিউল আলম, তিনি বলেছেন যে অতীতের যে ৩টি নির্বাচন কমিশনার রয়েছেন, তারা যে নির্বাচনগুলো করেছেন সেই নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য আজকে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এরকম যেই বৈঠকগুলো হচ্ছে, প্রত্যেক বৈঠকে এই ধরনের কথা উঠে আসছে। আর নতুন ইসির বিষয়ে আমরা কথা বলেছি, নতুন সিএসির বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। তখন তিনি বলেছেন যে এই নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারবে জাতিকে। অতীতে যে কলঙ্ক হয়েছে সে কলঙ্ক মুছতে পারবে তারা। এই প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন নিয়োগ পাওয়ার পরেই গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন।
কথা বলার সময় তিনি বলেছেন যে তাদের যে প্রথম চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে তারা জয়লাভ করার জন্য যে পন্থা সেটি তারা করতে পারবেন। অতীতে মানুষ ভোট দিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। বেলা 11:30টার দিকে অবরোধ শুরু করে ব্যাটারি চালিত রিক্সা চালকরা। এর আগে সেখানে গণ অবস্থান কর্মসূচি পালন করে তারা। হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ বিআরটিএ কর্তৃপক্ষের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিও তাদের। চালকেরা বলেন, ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে 8 থেকে 10 লাখ চালক কর্মহীন হয়ে পড়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না করে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার সমালোচনা করেন তারা। এ সময় ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও আন্দোলনে আটক ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনেরও ঘোষণা তাদের। গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছে চালকরা। আমরা যে কিস্তিতে উঠে যে গাড়িটা কিনছি, কিনা 2টা মাস আমরা ব্যবহার করতে পারি নাই, এখন আমাকে নির্দেশনা দিয়েছে অটো চলবো না। আমরা মেন রাস্তায় দরকার পড়ে রাত 8টা 9টার পরে আসবো। আমাকে একটা সিদ্ধান্ত দেওয়া হোক যে তোমরা এই রাস্তায় পর্যন্ত চালাইবা, রাত 10টা কি 9টার পরে 8টার পরে মেন রাস্তায় আসবা। আমরা শৃঙ্খল ভাবে যাতে নিয়ম নীতি মেনে রুটে চলতে পারি, এই জন্য আমরা এখানে অবস্থান করা। আমরা যদি রোডও চালাতে না পারি তাহলে আমরা ঋণ দেবো কিভাবে, আমরা খাবো কিভাবে? আমাদের কর্মস্থান দিয়ে তারপর অটো আমাদের বাতিল করতে হবে, নাহলে আমাদের অটো চলবে চলবে চলবে। আমরা চাচ্ছি যে অটোটা বৈধ হবে। 12 লক্ষ মানুষ অটো চালায়, এই লোকগুলো করবো কি? এই লোকগুলো কি না খেয়ে মারবো? অটোটা কিসের জন্য ডিজিটাল হবে না? মানুষ হয়ে মানুষকে পেটেল মেরে টাইনে নিতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। আমরা চাই রিক্সাটাও ডিজিটাল হোক। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি কথা বলছি তার সাথে। জিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কি অবস্থা সেখানকার? অটোরিকশা চালকদের অবরোধ কি এখনো চলছে? ধন্যবাদ ত্রিনা। শহীদ মিনারে যে অটোরিকশা চালক যারা, তারা এখানে এসে জড়ো হয়েছিলেন। তো এখন থেকে প্রায় 5 থেকে 7 মিনিট আগে কিন্তু তারা এই স্থান ত্যাগ করেছেন এবং তারা তাদের যে দাবি, সে 12 দফা তাদের যে দাবি ছিল, যে 2 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে কিন্তু তারা আজকের মতো তাদের যে কর্মসূচি সেটা তারা স্থগিত করেছেন। এবং তিনি আরেকটু বলে রাখি যে তাদের যে সংগঠন রয়েছে, ইজি বাইক এবং রিক্সা ভ্যান যে সংগঠন রয়েছে, তাদের যে নেতৃবৃন্দ, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে মূল দাবি, হাইকোর্ট তাদের যে অটোরিকশা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটির বিষয়ে কালকে একটি রিট করা হবে এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ধরনের হয়রানি তাদেরকে করা হয়েছিল, সেই হয়রানির বিষয়েও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছেন যে তাদেরকে আপাতত কোনো ধরনের সমাধান না আসা পর্যন্ত তাদেরকে হয়রানি করা হবে না। এই দুটি আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা আজকে তাদের যে কর্মসূচি সেটা তারা স্থগিত করেছেন এবং তারা কালকে আলোচনায় বসবেন এবং হাইকোর্টের যে রিট সেটা, পাশাপাশি ডিএমপি কমিশনার তার পক্ষ থেকে যে বার্তা এসেছে সেই বিষয়গুলো পর্যালোচনা করে কিন্তু তারা কালকে তাদের যে কর্মসূচি সেটা তারা আবার নতুন করে ঘোষণা দেবেন। এর আগে আপনি জানেন যে সকাল থেকেই ধানমন্ডি, শাহবাগ, প্রেস ক্লাব এসে তারা সবশেষ প্রেস ক্লাব এসে তারা জড়ো হয়েছিল এবং সেখানে তারা রাস্তা অবরোধ করে তাদের যে কর্মসূচি সেটা অব্যাহত রেখেছে এবং তারা আগে থেকে তারা বলে এসেছেন তারা 12 লক্ষ এই অটোরিকশা চালক রয়েছেন যারা এখন তাদের এই কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে একদম না খেয়ে থাকার মতো পর্যায়ে তারা এসে পৌঁছেছেন। তাদের দাবি হচ্ছে কি একটি নির্দিষ্ট নীতিমালা কিংবা আইনের মধ্যে, কাঠামোর মধ্যে ফেলে যেন অন্তত তাদেরকে কর্মসংস্থানে তাদের সচল রাখা হয়। তো ত্রিনা, কালকে তারা যে হাইকোর্টের যে রিট রয়েছে তারপর তাদের যে আলোচনা, তারপরে তারা তাদের এই কর্মসূচি, নতুন কর্মসূচি ঘোষণা দিবেন। ধন্যবাদ জিয়া খান। অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশা করেন নির্দেশনা ভালোই আসবে।
সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সড়কে কোনো দোকান থাকবে না। ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে বিষয়টি স্বীকার করেন তিনি। বলেন, যারা মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যে কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন। জানান, অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্য থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কমিউনিটি পুলিশিং এর মতো আপাতত ঢাকায় 500 জন নেওয়া হতে পারে। শিক্ষার্থীরাও আগের মতো দায়িত্বে থাকবে। অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় রাঁচি নিহতের ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন। একই সাথে এই ঘটনায় তাদের 11 দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা। শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ ও 53 ব্যাচের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বান্দরবানের রুমার গহীন জঙ্গলে কুকিচিন ন্যাশনাল আর্মি KNA এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে সংগঠনটির 3 সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য জানিয়েছে তারা। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এ তথ্য নিশ্চিত করা হচ্ছে। ISPR জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী KNA এর গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়, নিহত হয় 3 জন। এ সময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। 2022 সালের এপ্রিলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, KNF এর সামরিক শাখা KNA এর শতাধিক সদস্য 3 বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। 2021 সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এ দলেরই সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। নির্বাচন কমিশন গঠন এই সরকারের সবচেয়ে বড় একটি সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরতে অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দিয়েছে জনগণ। সেই লক্ষ্য পূরণের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে এই সরকার একটি ধাপ অতিক্রম করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার ইস্যুতে সময় ক্ষেপণ না করার আহ্বান জানান মঈন খান। তিনি বলেন, সংস্কার চলমান একটি পদ্ধতি। আওয়ামী লীগ সরকারের অবিচারের প্রতিবাদে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছে। তারা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে অর্থনৈতিকভাবে চাপে ফেলেছিল হাসিনা সরকারকে। বিগত 16 বছর অনেকেই বাধ্য হয়ে প্রবাসে গিয়ে দেশে ফিরতেও পারেনি। প্রবাসীদের ত্যাগ ও দেশের জন্য অবদান স্মরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম আইন যুগোপযোগী করা, সকল শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ, ন্যূনতম মজুরি নিশ্চিত এবং কর্মপরিবেশ যথাযথ করা সহ 11 দফা বাস্তবায়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় বাণিজ্য সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত সুবিধা পাওয়ার চেষ্টা চলছে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন ইন্তেকাল করেছেন। শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে আজ বিচার কাজ বন্ধ। রোববার ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুপ্রিম কোর্ট প্রশাসন এই তথ্য জানিয়েছে। মোহাম্মদ রুহুল আমিন 1941 সালের 1 জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের 15তম প্রধান বিচারপতি হিসেবে 2007 সালের 1 মার্চ যোগদান করেন তিনি। 2008 সালের 31 মে অবসরে যান মোহাম্মদ রুহুল আমিন। এস আলমের মালিকানাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রবেশমুখ মৈজারটেক এলাকায় সড়ক অবরোধ করে তারা। এতে সড়কের দুই পাশে তৈরি হয় তীব্র যানজট। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। আন্দোলনকারীরা দাবি করেন, আগাম নোটিশ না দিয়ে বিনা কারণে অনৈতিকভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নবনিযুক্ত সিইসি নাসির উদ্দিন সহ 5 কমিশনারের শপথ, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা। আবারও বিক্ষোভে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা, রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ, মানতে হবে আদালতের নির্দেশ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্দরবান রুমার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানায় সেনা অভিযান, 3 সন্ত্রাসী নিহত, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।